মানে বিপ্লবটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনার যারা রাষ্ট্র ক্ষমতা হারায় অথবা যারা ক্ষমতা হারায়, যারা ডিফিট খায় আর কি, পরাজিত হয়, তারা সবসময় চেষ্টা করে বিপ্লবটাকে আপনার নস্যাৎ করে দেওয়ার প্রচেষ্টা একটা থাকে। কিন্তু প্রথমে একটা ভিডিও দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, তখন একটা আমার মনে একটা শকের মতো ছিল, বলেছিলেন যে অনেক হয়েছে, আমাদের পরিবার আর এর ভিতরে নাই, শেখ হাসিনা আর এখন কোনোদিনও ইয়েতে ফিরবে না রাজনীতিতে। বর্তমানে আমাদের দেশে যে বিপ্লবটা হয়েছে, ছাত্র জনতা আমাদের দেশকে ঠিক করার চেষ্টা করছে, এখানে গণতন্ত্র আনার চেষ্টা করছে, সেটাকে নস্যাৎ করার জন্য নানা রকম ষড়যন্ত্র তৈরি হয়েছে। উনি কি করে দেশ চালায় আমরা দেখব। হ্যাঁ, তো এরকম কথা কেন বলবে? এরকম কথা, এরকম এত একটা চোখের উপরে ঘটনা তো দেখছেন, চোখ বন্ধ করে যদি থাকি আমি, এবং তারপরে যদি আমি হুমকি দিতে থাকি যে আপনি কি করে দেশ চালাবেন আমরা দেখবো, তার মানে আপনাকে আমরা দেশ চালাতে দেব না। সরকারটা আপনার ওই ঠিক সাংবিধানিক ফ্রেমওয়ার্কের ভিতরে এই সরকারটা নয়। ১/১১ যে সরকারটা ছিল, ওই সরকারটা কিন্তু তখন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটা বলবৎ ছিল। তারা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবেই শুরু করেছিল, পরে কেয়ারটেকার গভর্নমেন্ট ৩ মাস থাকার কথা, তার জায়গায় তারা ২ বছর থেকেছে। সেটা সংবিধানের যে বিধি সেটা ভঙ্গ করেছে, কিন্তু লিগাল বেসিসটা তো ছিল আর কি। এটা কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা তখন সংবিধানে ছিল, সুতরাং ওটা সংবিধানের ভিতর থেকেই হয়েছিল। আর বর্তমানে যে সরকারটা হয়েছে, সরকারটা আর একটা সরকার যেটা এরকম এ ধরনের, আমার যেটা ৫ই আগস্টে যেটা হয়েছে সেটা তো আপনার একটা বিপ্লব, পুরোপুরি মানে অর্গানিক বিপ্লব, একেবারে ছাত্রদের দ্বারা ভিতর থেকে একটা বিপ্লব, যার জন্য আমরা, আপনার হঠাৎ করে সাউন্ডটা কম শোনা যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আমাদের জন্য জিনিসটা খুবই আনন্দের, খুবই রিলিভিং, কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটবে এভাবে এটা বুঝতে পারিনি আমরা, মানে কল্পনা করতে পারিনি। আচ্ছা, আপনার সাউন্ডটা হঠাৎ করে কমে গেছে, একটু কি চেক করবেন? হয়েছে সেটা কিন্তু বিপ্লবী সরকারও নয়, সুতরাং এটা নিদার এ বিপ্লবী সরকার নর এ কনস্টিটিউশনাল সরকার। এই সরকারটাকে আমরা বলতে পারবো যে এই সরকারটা হলো মানে ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে ব্যবহার করি, যে অনেক সময় রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এমন সময় এমন আপনার সিচুয়েশন, এমন অবস্থা হয় যে তখন আপনার সংবিধানের বাইরে গিয়েও আপনার একটা ব্যবস্থা করতে হয় আর কি, রাষ্ট্র চালানোর জন্য, ডক্ট্রিন অফ নেসেসিটি। সুতরাং আমি এই সরকারটাকে বলবো যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এই ডক্ট্রিন অফ নেসেসিটি, এই আপনার ইয়ের উপর থেকে আর কি। আপনার আবার কথা শোনা যাচ্ছে না। আপনার একবার কথা শোনা যায়, আমার মনে হয় যে ফোন আসলে আর কথা শোনা যায় না। এখন কথা শোনা যাচ্ছে না। দিলারা চৌধুরী, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এখন ঠিক আছে। না, আমি যেটা বলছিলাম যে উনি জাতির সংকটে সময়ে বাংলাদেশ একটা ভয়াবহ সংকটে আছে, এই সংকটে উনি এগিয়ে এসেছেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, একটা সরকার গঠন করেছেন। এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ যে উনি এই কাজটা করেছেন। এবং আমরা এতদিনে, মাঝখানে তো ২-৩ দিন বলতে গেলে বাংলাদেশে কোনো সরকারই ছিল না, থেকে আমাদের একটা সরকার আপনার এখন আমরা আশা করছি যে এই সরকার আপনার আমাদের এই সংকট উত্তরণের জন্য কাজ করবেন। এই সরকারের সামনে আমি যেটা মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, যদিও এটা কোনো বিপ্লবী সরকার নয়, কিন্তু সরকারটা গঠন হয়েছে একটা বিপ্লবের পরে। প্রত্যেক বিপ্লবী, পৃথিবীতে আপনার যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয়, মানে বিপ্লবটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনার যারা রাষ্ট্র ক্ষমতা হারায় অথবা যারা ক্ষমতা হারায়,
যারা ডিফিট খায় আর কি, পরাজিত হয়, তারা সবসময় চেষ্টা করে বিপ্লবটাকে আপনার নস্যাৎ করে দেওয়ার প্রচেষ্টা একটা থাকে। আমি সরকারের সামনে আরো অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলি আমি বলবো, কিন্তু আমি মনে করি যে তাদের প্রথম চ্যালেঞ্জ হলো প্রতি বিপ্লব যেটা, সেটাকে ম্যানেজ করা বা সেটাকে কাউন্টার করা বা সেটাকে মোকাবেলা করা। দেখেন, বিপ্লব আপনার সোভিয়েত ইউনিয়নে যখন বিপ্লব হয়েছিল, বলশেভিক রেভলিউশন, সে বলশেভিক রেভলিউশন কিন্তু পুরা রাশিয়া আপনার মানে, তখন তো রাশিয়ায় নাম ছিল, কন্ট্রোল নিতে পারে নাই 3 বছর পর্যন্ত। কারণ আপনার এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য, বলশেভিক নস্যাৎ করার জন্য তখন যে রাশিয়া নিয়েছিলেন জার নিকোলাস II, তাকে একটা সিম্বল হিসেবে রেখে তার ফলোয়াররা 3 বছর যুদ্ধ চালিয়েছে। হোয়াইট আর্মি বলতো তাদেরকে, রেড আর্মি আর হোয়াইট আর্মি। সুতরাং তারপরে আপনার ভিয়েতনামে একই হয়েছে। ভিয়েতনামে অবশ্য প্রতি বিপ্লবটা অত বেশি মানে রাশিয়ার মতো অত ইয়ে ছিল না, দীর্ঘস্থায়ী ছিল না। চীনে হয়েছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব। আমি দেখছি বাংলাদেশেও কিন্তু আপনার প্রতি বিপ্লবের কিছু কিছু আলামত দেখা যাচ্ছে। যেরকম আমি একটা এখনই আপনার শোতে আসার আগে আমি টেলিভিশনে একটা বাংলা মানে কলকাতার একটা বাংলা চ্যানেল, আপনাকে নিউজ এখন এরকম খবর এরকম একটা চ্যানেলে আপনার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, খুব লম্বা ইন্টারভিউ। ইন্টারভিউতে মধ্যে উনি যে সমস্ত কথাগুলি বললেন, সে কথাগুলি কিন্তু খুবই ডিস্টার্বিং কথা। ডিস্টার্বিং ইন দ্য সেন্স যে আমাদের সরকারের জন্য, দেশের জন্য ডিস্টার্বিং কথা। উনি কিন্তু প্রথমে একটা ভিডিও দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, তখন একটা আমার মনে একটা শকের মতো ছিল, বলেছিলেন যে অনেক হয়েছে, আমাদের পরিবার আর এর ভিতরে নাই, শেখ হাসিনা আর এখন কোনোদিনও ইয়েতে ফিরবে না রাজনীতিতে। পরে বোধহয় মানে অন্যান্য যারা আওয়ামী লীগের লোকজন তারা বোধহয় তাকে মানে বুঝিয়েছে না কি করেছে জানি না, কিন্তু যে ইন্টারভিউটা দেখলাম সেটাতে উনি বলছেন যে এই বিপ্লবটা আমাদের যেটা হয়েছে এটা কোনো বিপ্লবই নয়, এবং এটা আপনার পাকিস্তানের ISI এবং কিছু অংশে আমেরিকার হাত আছে, তারা এটাকে ঘটিয়েছে। এবং আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আপনার ইয়ে হচ্ছে, মোটামুটি অত্যাচার হচ্ছে, তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। প্লাস আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার চাই। আওয়ামী লীগ অবশ্যই আপনার বাংলাদেশের পলিটিক্সে আসবে। এ পর্যন্ত তো ঠিকই আছে, বাংলাদেশের পলিটিক্সে আসবে একটা রাজনৈতিক দল, তারা যে কিছুদিন পরে আসবে না তা তো নয়। তবে বাংলাদেশে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগে রাজনীতি করার আগে তো দুটা জিনিস করতে হবে। একটা হলো এটাদের মাপ চাইতে হবে, নিঃশর্তভাবে মাপ চাইতে হবে। আর দ্বিতীয় হলো তাদের গণহত্যার দায় এটা স্বীকার করে এটার বিচার হতে হবে। তারপরে আপনার আওয়ামী লীগ এখানকার রাজনীতি করতে পারবে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয়। কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে কথাগুলি আলাপ করলো এবং উপস্থাপকও প্রশ্নগুলি সেভাবেই করছিলেন, যেখানকার হিন্দু কমিউনিটির উপরে ভীষণ অত্যাচার হচ্ছে এবং তাদেরকে রক্ষা করতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। ইতিহাস তাই বলে যে আওয়ামী লীগ সরকার যখনই ছিল না তখনই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, অথচ গত 15 বছরে আওয়ামী লীগ সরকারই তো ক্ষমতায় ছিল। সেখানে যতগুলো হিন্দুর উপর আক্রমণ হয়েছে 15 বছরে, তারা বলেছে যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের নামই বের হয়ে এসেছে। হ্যাঁ, এমনকি আপনার হিন্দু মহাজোটের যে প্রামাণিক, উনি তো পরিষ্কার ভাবে বলেছেন, বহুবার বলেছেন, যেগুলো আওয়ামী লীগ করে বিএনপি জামাতের ঘাড়ে চাপায়। এখন উনি পরিষ্কার ভাবে এটা বললেন যে এটা এদেরকে প্রোটেকশনের জন্য আমাদের আওয়ামী লীগের সরকার দরকার।
আর যেটা একটা জিনিস যেটা হলো যে সেটা হলো ইন্ডিয়ান ইন্টারভেনশনের কথা খুব ইনডাইরেক্টলি, অত সরাসরি না বললেও উনি মনে করছেন যে এই হিন্দুদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার ইন্টারভেনশন দরকার। তো এগুলি তো আপনার একদমই আপনার প্রতি বিপ্লব, যেটাকে আমি বলি, সেই প্রতি বিপ্লবেরই আপনার কথা পাচ্ছি। বর্তমানে আমাদের দেশে যে বিপ্লবটা হয়েছে, ছাত্র জনতা আমাদের দেশকে ঠিক করার চেষ্টা করছে, এখানে গণতন্ত্র আনার চেষ্টা করছে, সেটাকে নস্যাৎ করার জন্য নানা রকম ষড়যন্ত্র তৈরি হয়েছে। সবগুলিকে যে তারা করেছে তা নয়, এখানে নাশকতা বেশিরভাগ হয়েছে, আর জ্বালাও পোড়াও এটা কিন্তু বেশিরভাগই হয়েছে আপনার ওই মানুষের ক্ষোভ, রাগ। এই যে 15 বছরে যে আওয়ামী লীগের কর্মীরা এমনকি গ্রাসরুট লেভেলে, গ্রাম লেভেলে এক্সকিউজ মি, যে জাতীয় নিপীড়ন অত্যাচার লোকের উপর করেছে, সেই ক্ষোভ বিচারের জন্য বেশিরভাগ নাশকতা হয়েছে। এর মধ্যে কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তো ছিলই, যারা সুযোগ নেয়। আর আপনার হিন্দুদের সেরকম ভাবে যে আপনার তাদের যে নাশকতা হয়েছে তাদের, সেটা তো আমাদের কাছে সেরকম কোনো খবর নাই। আমরা যেটা অবশ্য খবর মানে আমরা বলছি যে, আমি খালি আমার খবর দেশের মিডিয়ার কথা বলছি না, আমাদের আত্মীয় স্বজন আছে গ্রাম বাংলাতে, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করি, খবর নেই। আর কিছু কিছু জায়গায় হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, কিন্তু সেই হিন্দুরা আপনার আওয়ামী লীগের পলিটিক্স করে। কোনো জায়গায় ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কোনো জায়গায় ছিল আপনার উপজেলার সামথিং। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ এটা সবসময় অস্বীকার করতে চায়। এই 15 বছর যে নিপীড়ন হয়েছে মানুষের উপরে, সেটা যদি তারা চোখ বন্ধ করে অস্বীকার করতে হয়, এর চেয়ে বড় সত্যের অপরাধ তো কিছু হবে না। মানুষের ক্ষোভ কতদূর গেছে, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমার এক বন্ধুর মেয়ে, ওর 6 কোটি টাকা সে এসালন গ্রুপের একটা লিজিং কোম্পানিতে ইনভেস্ট করেছিল। এখন এসালন গ্রুপ বলছে যে আমরা ইন্টারেস্ট তো দেই না, ও এফডিআর গুলি ভাঙাতে গেছে, তাও ভাঙায় না। তো 6 কোটি টাকা তার আটকে আছে, তার একার না, আসলে ওনার ওই লিজিং কোম্পানিতে অনেক লোকের টাকা আছে আমি জানি, যারা আপনার বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি। তো সে খুব আপসেট থাকে, রাত্রে ঘুম হয় না। আজকে প্রায় ফোন করে জিজ্ঞাসা করে, আপা কেমন করে পাওয়া যাবে। তারপরে এখন কিন্তু সে কিন্তু আওয়ামী লীগ ফ্যামিলির মেয়ে, সে কিন্তু আওয়ামী লীগ ফ্যামিলির মেয়ে, বিএনপি না। কিন্তু তার টাকা টাকা 6 কোটি টাকা সে পাচ্ছে না। এই টাকাটা সে ইনহেরিট করেছিল তার বাবার কাছ থেকে, তার বাবা মারা যাওয়ার পরে। তো আমাকে বলছে কি সেদিন ফোন করে, যখন খুব ইয়ে চলছে, আন্দোলন চলছে, আপা এ সালমের অনেক ফ্যাক্টরি আছে চিটাগংয়ে, ওগুলিতে আগুন লাগানো যায় না। ওখান থেকে সে চিন্তা করছে যে ওই ফ্যাক্টরি, এসালমের ফ্যাক্টরিতে আগুন লাগানো যায় না। মানে তার ক্ষোভটা কতখানি, তার রাগটা কতখানি। এরকম হাজারো লোক আছে যারা এরকম ভাবে ঠকেছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। অনেক কিন্তু প্রবাসে চলে গেছে, 10 বছর 15 বছর পর্যন্ত দেশে আসতে পারে না। তো আওয়ামী লীগ যদি এই দেশে, আওয়ামী লীগ সবসময় একটা প্রতিহিংসা, এবং আমরা দেখে দেবো আপনাকে, মানে ওই যে বলেছে না ডক্টর ইউনূসের কথা বলেছে, উনি কি করে দেশ চালায় আমরা দেখবো। তো এরকম একটা, এরকম কথা কেন বলবে, এরকম কথা, এরকম এত একটা চোখের উপর ঘটনা তো দেখছেন, চোখ বন্ধ করে যদি থাকি আমি, এবং তারপরে যদি আমি হুমকি দিতে থাকি যে আপনি কি করে দেশ চালাবেন আমরা দেখবো, তার মানে আপনাকে আমরা দেশ চালাতে দেব না। তো এটা তো প্রতি বিপ্লবী এটা। আরো আপনার বাংলাদেশের আপনার সমস্ত প্রতিষ্ঠানে বড় বড় যারা মাথা, যারা আপনার টপে আছে, এই 15 বছর ধরে তো আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো চাকরি পায়নি। আর্মিতে বলেন, পুলিশে বলেন, ব্যুরোক্রেসিতে বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গাতেই তো আপনার এই যে ছাত্ররা যে নেমেছে রাস্তায়, সাথে কি নেমেছে, বৈষম্য তো বাংলাদেশে এখন রন্ধে 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 ঢুকে গেছে। তো এখন এই যে আওয়ামী লীগের যে যারা একেবারে ক্যাডার থেকে চাকরি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা
ইয়েতে আছে